বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম মুক্তি ছাড়া তুচ্ছ মোদের মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম এই জীবনের দাম এই জীবনের দাম এই জীবনের দাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে জীবন মরণ পান করে সব জীবন মরণ পান করে সব লড়ছি অবিরাম বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম কিরা তোর বাড়ি যাবি না এত পিছে থাকলে হবে তাড়াতাড়ি আয় দাঁড়া দাঁড়া তুই এটার মধ্যে লাভ দিয়ে দেখা তো আরে এটা কোনো ব্যাপার এখনই দেখাচ্ছি দিয়েই দেখে আচ্ছা দেখি আমিও পারি হ্যাঁ এখন চল 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 বাড়ি মোটু ও মোটু মোটু একটা মোটু মোটু ও মোটু মোটু একটা মোটু মোটু দাঁড়া আমার জন্য এখানে কি করছিস কিরে আরে আরে তোর চোখে পানি তুই কাঁদছিস কই না তো তোর চোখে পানি আর তুই বলছিস কাঁদছিস না না মানে মানে ওই চোখে কি যেন পড়েছিল তো এখন নেই আচ্ছা বুঝলাম তোর চোখে পোকা পড়েছে কিন্তু তোর চেহারা তো বলছে তুই কাঁদছিস গতকাল বাবা বলছিলেন এবার যদি পরীক্ষায় প্রথম না হই ও এই ব্যাপার আরে বাবা চল বাড়ি চল ওঠ না শোন স্যার না না কোনো কথা হবে না তুই আগে উঠবি একটা হাসবি তারপর হ্যাঁ ওঠ কিরে কিরে গতকাল বাবা বলছিলেন এবার যদি পরীক্ষায় প্রথম না হতে পারি তাহলে আমাকে আর এখানে রাখবে না ঢাকায় পাঠিয়ে দিবে এখন তুই বল আমি কিভাবে তোকে ছেড়ে ঢাকায় থাকবো আচ্ছা আমি বুঝি না বাবা মারা কেন বুঝতে চায় না যে পরীক্ষাতে শুধুমাত্র একজনই প্রথম হয় আর তাছাড়া এবার আমি প্রথম হলাম তুই দ্বিতীয় গতবার তুই প্রথম হয়েছিলি আর আমি দ্বিতীয় হয়েছিলাম এভাবে আমাদের সে ওয়ান থেকে হয়ে আসে আর আমাদের মার্কেট পার্সেন্ট কত বেশি এক কিংবা হাফ কিরে কিছু বলছিস না যে সাহেব বুঝতে পারছিস দূরে কোন একটা নাম না জানা পাখি একটা আহ কি মধুর সুর আচ্ছা ঢাকায় কিরকম পাখির ডাক শোনা যায় আরে না ঢাকায় সকালে উঠলে কাউয়ার কাকা ডাক গাড়ির হর্নের শব্দ আসলে যে আমার জানিস তো আমি না সব সময়
দুজন সারা জীবন একসাথে থাকবো। আর এভাবে হাত ধরে একদিন আমরা অনেক বড়। চিন্তা করিস না দোস্ত, হার জিত চিরদিন থাকবে, তবুও আমাদের এগিয়ে যেতেই হবে। চল দোস্ত, বাড়ি চল। হ্যাঁ চল। হ্যালো পিটার। হ্যাঁ, আমি 1 মাসের জন্য দুলাভাইয়ের হোমে যাচ্ছি। হ্যাঁ, এজেন্সির বসকে বলে দিস I will be out of network for 1 মাস। ওকে ফ্রেন্ড, টাটা, বাই বাই। আচ্ছা বাবা, একটা কথা বলি। বলো। পরীক্ষাতে একজনের প্রথম হয় না? হ্যাঁ, তাতে কি হয়েছে? না মানে ধরো এবার আমি পরীক্ষাতে প্রথম হলাম, তাহলে কি তুমি আমার প্রতি রাগ করতে? অবশ্যই রাগ করতাম। কেন, তুমি না মাত্র বললে পরীক্ষাতে একজনের প্রথম হয়। তাছাড়া আমার থেকে 1 কিংবা হাফ বেশি পেয়ে তুমি তো প্রথম হয়ে যেতে পারে। অত কিছু আমি জানতে চাই না, প্রথম তোমাকে হতে হবে। আমাদের বংশের মর্যাদার ব্যাপার। আর তুমি হলে আমার একমাত্র ছেলে। ওই চৌধুরী বাড়ির ছেলেকে তোমাকে প্রতিবারই হারাতে হবে। মনে থাকে যেন ব্যাপারটা। OMG! Oh my God! OMG! Oh my God! আরে ইব্রাহিম, দুলাভাই, কোথায় গেলে? বসো। মামা, কি হয়েছে? ওয়াটার, ওয়াটার, ওয়াটার। তুমি এখানে বসো, আমি নিয়ে আসি। ইব্রাহিম, অন্তদন্ত হয়ে ঢুকলে কোনো সমস্যায় পড়লে নাকি? মামা, পানি। দুলাভাই, আমি আপনাকে সব খাবার টেবিলে বলছি, আপনি আপাকে গিয়ে বলুন আমার জন্য যেন দেশি চিকেন রান্না করে। চিকেন সবই, তুমি হলে আমার একমাত্র সালাদ। কোরমা, পোলাও, রোস্ট সব। তাহলে তুমি বসো, আমি সায়েন্সকে পাঠিয়ে। এই সায়েন্স। আচ্ছা মামা, কি হয়েছিল? ভাগ্নে, কি অন্ধকার ভিলেজে থাকিস তোরা? এই অন্ধকার অমাবস্যার রাতে কেউ চলতে পারে? যত সব ভূতের আখড়া। কেন মামা, তুমি কি ভূতের তাড়া খেয়ে আসলে নাকি? ও কি কাণ্ডটাই না ঘটে গেল, আমি তোকে সব বলছি। আমি যেই তোদের বাস স্ট্যান্ডে নেমেছি, ঠিক তার কিছু সামনে ওদের যে স্কুলটা আছে না, হ্যাঁ। তার পাশ দিয়ে যে মেট্রো পথ, আমি ওই মেট্রো পথ ধরে হেঁটে চলেছি। তারপর মামা? ঠিক
আমি সামনে পা দিয়েছি মনে ঝিরঝির বাতাস বয়ে গেল। মনে হলো কোনো এক অশরীরী এসে আমাকে স্পর্শ করলো। দেখ দেখ এখনো আমার লোক দাঁড়িয়ে আছে দেখ। তাই তো দেখছি মামা, তারপর কি হলো? তোর বাবা কিন্তু সাহস হারায়নি। আমি আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম আর পেছনে একটা শব্দ হতে লাগলো, খড়খড়, খড়খড়। তুই তো জানিস এইসব প্যারানর্মাল ব্যাপারে কখনোই পেছনে ফিরে তাকাতে নেই। একবার পেছনে ফিরে তাকালে গাছটা হটকে দেয়। আমি তখন গেলাম, দেখি শব্দটা আরো জোরে হতে লাগলো। আচ্ছা মামা, একটা কথা বলি, শব্দটা কি খটখট হচ্ছিল নাকি মটমট? একদম ক্লিয়ার সাউন্ড, খড়খড় 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 খড়খড়। আচ্ছা তুমি কিভাবে হাঁটছিলে একবার দেখাবে মামা? কেন সবাই যেভাবে হাতে? না আমি তা বলি, মানে ব্যাগটা কি তোমার কাঁধে ছিল নাকি হাতে ছিল? ব্যাগটা আমার কাঁধেই ছিল আর আমি এভাবে হাঁটছিলাম। মামা মামা, ভূত তোমার ব্যাগের পেছনে। কি করে মামা? ব্যাগ কিভাবে ফেলে দেয়? এই যে দেখো, এই লকটা দেখছো না? এই লকটার কারণেই তোমার খটখট শব্দ হচ্ছে। ও বলো। ও ভাগ্নে, মনে হচ্ছে না হোমটা কাঁপছে। ভাগ্নে ভূমিকা বাবা না তুই ভাগ্নে টেবিলের নিচে আয় ভাগ্নে। মামা ফোন এসছে। ফোন এসছে না? টিচার হ্যালো, হ্যাঁ টিচার, আমি দুলাভাইয়ের হোমে পৌঁছেছি। হ্যাঁ এখানে এক মাসই থাকবো। ওকে ফ্রেন্ড, বাই বাই। ভাগ্নে শোন, তোকে একটা কথা বলি, সবসময় সাবধান থাকবি বুঝলি? তুই তো জানিস না এই দেশে ভূমিকম্পে কত মানুষ মারা যায়। সবসময় সাবধান থাকতে হবে। বি কেয়ারফুল ভাগ্নে, বি কেয়ারফুল। বাবু তোমরা গল্প করছো? এই তো আসো আমরা ভিতরে গিয়ে বসি। চল। দুই দিন ধরে একটা সিনেমা দেখতেছি, আর পর্যন্ত শেষ করতে পারলাম না।
আমি হচ্ছি সরকার সাহেবের ব্রাদার ইন ল। কি সরকার সাহেবের কি আমি কি সরকার সাহেবের আত্মীয়? আরে মিয়া কি একটা সুন্দর সিনেমা দেখতেছিলাম, কি একটা ইমোশনাল মোমেন্ট চলতেছিল মিয়া, আমি লাগে আমার এই সিনেমা ধান্দা গেল গা, ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই, কাজ তলারে অনেকে বলে সিনেমা দেখতে শান্তি নাই মিয়া। আরে মিয়া আমাদের টিম বড় হয়ে গেছে, এখন আর পজিশন নেই। ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি আসি, ঠিক আছে? আরে আমার টিকটিকি। হ্যাঁ, এবার বল। হয়েছে হয়েছে, আরে ফেবার আমি। হ্যাঁ। আরে আমার কদু Yes! Yes. খুব ভালো। আরে আমার আচ্ছা, আমি। কি অবস্থা তোদের? এই আরে ভালো আছে এটা তোরা কি খেলছিস? কেন এই খেলা কেউ খেলে? তো কি এটা তো সেই মেয়েদের খেলা। ও, চল সাতচারা খেলি। আচ্ছা যাও। আচ্ছা এই শোন, তোরা প্রত্যেকে একটা করে চা নিয়ে আয়। আর সাহেব, তুই একটা ইট নিয়ে যা। আচ্ছা, আচ্ছা আচ্ছা চা। এনেছিস? আয়, আয়। আচ্ছা, এবার তোরা নাম বেটে যা। ডাক ডাক বেলি আমরা সবাই খেলি। কেনি বালাও কেনি বা কদু আরে আমার কদু। ডাক ডাক বেলি আমরা সবাই খেলি। কেনে বা খুশ কেনে বা লাদে আরে আমার লাদু। ডাক ডাক বেলি আমরা সবাই খেলি। কে নিবা সুতা কে নিবা মুসা আরে আমার কদু। আচ্ছা, টস করে এবার। হ্যাঁ, টস কর, টস কর। হ্যাঁ টস শাপলা নিবি? না মুজিবি? সাত। Yes, ধরেছি। আমি আগে মারবো। আচ্ছা, দে। সবাই নিজেদের পজিশন নে। এই দাঁড়া। বাবা কি করছো? আপনি কি এটা? এটা চারা মামা। চারা? হ্যাঁ। আমি তো মনে করেছিলাম কোনো আর্কিওলজিক্যাল অবজেক্ট। সেটা কি? কেন তোরা কেউ জানিস না? না তো আর্কিওলজিক্যাল অবজেক্ট হচ্ছে প্রাচীন সিভিলাইজেশনের কোনো নিদর্শন, বুঝলি? ও মামা এটা তেমন কিছু না। আচ্ছা মামা তুমি যাও, আমাদের খেলতে দাও। তোরা এটা দিয়ে খেলবি? হ্যাঁ কি আজীব, খেল। ঠিক আছে যাও। আচ্ছা, হ্যাঁ, এবার তোরা টস করে নে। সবাই রেডি? রেডি আবার এবার। পরে নি যা। একে মিলাম। আচ্ছা, হ্যাঁ তোদের আইডিয়া ঠিক আছে, মার। রেডি? হয়নি হয়নি রেডি রেডি? এবার হয়নি এবার হয়নি আবার স্যার নিশানি কর এই কি হচ্ছে রে আর তো থাম, কই যাস? আরে চল চল, বাড়ি চল তাড়াতাড়ি। চল, চল। থাকবি চল। কি বলতে চাও বসির? সরকার সাহেবের সামাল আরাম গাড়ি ভালাই বলবো ওরা যাও পাওয়া মানুষ খেলতেছিল
একটা জানাই শাড়ি বাবু মাথায় খুলে রাখছে বাড়ি বাবু মাথার একটু কাটতে গেছে এই নিয়ে শাড়ির টাকাটা আমাকে ভালো লাগছে বসির হুজুর তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো শরণে আছে তোমার যে হুজুর আপনি চৌধুরী বংশের মাতব্বর অত্র ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সাহেবের ছেলেকে মারবে কোথাকার কোন সরকারের ছেলে এটাও কি মেনে নিতে হবে না এটা মেনে নেওয়া যায় না এখানে আমার বাপ দাদা 14 পুরুষের ইজ্জতের প্রশ্ন জড়িয়ে আছে হুজুর আপনি বসেন আপনার হার্টের সমস্যা আছে হুজুর আপনি বসেন কই লোকজন তো কেউ এলো না হুজুর আপনি একজন কথা কই মাইন্ডে নিন এই মানুষজন আপনার তেমন একটা পছন্দ করে আপনি কথায় কথায় আপনি বংশের কথা কন চৌধুরী পুরুষের গৌরব করেন এই মানুষ পছন্দ করে না তারপরে আমার ছোট ছোট ব্যাপার নিয়ে সালিশ দেখাতে মানুষ আপনার হাসতেছে তুমি কি আমাকে পছন্দ করো আগে যে হুজুর কিন্তু আপনি এই বদমেজাজি রূপ আমার টাইম ভালো লাগে দাঁড়িয়ে আছো কেন যাও সময় কেটে কিনতে আসো হুজুর আপনি তাহলে একটু বসেন আমি যা সময় রেখে লই ওই তো সন্ধ্যা শেষ হইলে দেখো সরকার সাহেব আমি হলাম চৌধুরী বংশের মাতব্বর এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান আর তুমি তো জানোই অত্র অঞ্চলের চৌধুরী বংশ হলো সবথেকে ইজ্জতধারী বংশ কি আপনি আমার দুলাভাইয়ের বংশ নিয়ে কথা বলেন আপনার মেমোরিতে আছে আমার দুলাভাই কোন বংশের আমার দুলাভাই হচ্ছে সরকার বংশ গভর্নমেন্ট বংশ রাহেব কথা তুমি দুলাভাই আপনাকে কতবার বলেছি আমাকে ইব্রাহিম বলে ডাকবেন না আমি বট আব্রাহাম বলো তুমি বসো বলেন চৌধুরী সাহেব কথায় কথায় বংশের ফুটানি করবেন না আপনার বংশে 10 বাড়ি আর আমার বংশে 11 বাড়ি আর আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন তা সবাই জানে রাতের ভোটে হাত নাই পেটে সোনার কি দেখে নেবে শুনি কি দেখে নেবে গায়ের জোর ওরকম গায়ের জোর আমরাও দেখাতে পারি হ্যাঁ কি গায়ের জোর দেখাবে তুমি দেখাও দেখি তোমার তফারফা করতে আমার 1 মিনিটও লাগবে না তোমার সমস্ত চোরাকারবারি সম্পর্কে আমি জানি ও আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি বলে তোমার খুব হিংসা হচ্ছে তাই না এই জন্যই তুমি এরকম মিথ্যে কথা আমার নামে বানিয়ে বলছো সরকার বংশে কেউ মিথ্যা বলেনি আর কখনো বলবেও না তোমার মুখে এরকম কথা মানায় না সরকার তুমি তো তোমার ছেলেকে নৈতিক শিক্ষাই দিতে পারোনি সে চৌধুরী সাহেবের ছেলের গায়ে হাত তোলে তোমার ছেলেও তো কম না তোমার মতোই হয়েছে সাহস তো কম না তোমার তুমি আমার ছেলের নামে আজে বাজে কথা বলছো আমি ওকে সৎভাবে গড়ে তুলছি তুমি কিভাবে সৎভাবে গড়ে তুলবে নিজের মধ্যেই সততা নেই সরকার তুমি কিছু পালন করছো কুল ডাউন ভাই চৌধুরী সাহেব আপনারা নিজেদের মধ্যে মারামারি করছেন কেন আপনি আপনার একজন প্রতিনিধি দিন তার রেসলিং করুন দেখা যাক কার গায়ে কত জোর বশির তুমি আমার পক্ষ থেকে যাও যে হুজুর রাহিম তুমি নামো
ভাই আমি আপনি তো জানেন আমি ডিটেকটিভ আপনার বম আমি লড়াই করবো এই গেমের সাথে আমি তো রেসলিং করি টনি স্টারের সাথে দেখো ইব্রাহিম, এটা আমাদের বংশের মর্যাদার ব্যাপার। করো। ঠিক আছে দুলা ভাই আপনার বংশ ইজ্জতের কথা স্মরণে রেখে আমি নামলাম বশির, দেখিয়ে দাও আমাদের আমাদের গায়ে কত জোর ওই বেটা আল্লাহ সামনে খাড়া তুই কি খাট নামো হাই ইয়া 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 ওএমজি ও মাই গড ওএমজি ও মাই গড ওই বেটা খাড়া তুই আজকে মার খাবো তুই আজকে আমি মেরে খাবো তুই আজকে আমি খাবি না তুই আজকে আমি বশির, জয় হুজুর চৌধুরী সাহেবের গায়ে হাত দিতে কে কোথায় আছস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মারামারি লেগে গেছে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু এখন অন দ্য ট্রি ম্যাঙ্গো ওকে ওকে পরে কথা বলবো বাই বশির এই বশির দুই দিন যাবত সিনেমাটা শেষ আর করতে পারলাম না এমন আবার হুজুরে ডাকতেছে আল্লাহ গো সিনেমাটা যে কি লাগে শেষ হইতেছে না আমার এটা তো হুজুর কে সাহেব? হ্যাঁ আমি সাহেব। বাইরে কি ব্যাপার? তোর সাথে কথা আছে বাইরে। কিন্তু কেউ যদি দেখে ফেলে? এর জন্যই তো বাইরে যাচ্ছি আয়, বসো। কিরে, চুপচাপ বসে থাকা ছিল এটা কেমনি? না ভাবছি আর কি কি ভাবছিস? ভাবছি সেদিনকার খেলায় ছোট্ট একটা চারা এসে তোর কপালে লাগলো আর তোর কপালটা একটু ফেটে গেল হ্যাঁ, তা নিয়ে চৌধুরী বংশের কি আমি বুঝি না এত মাথা ব্যথা হয়েছে শুনেছি উকিল চাচা এখনো হসপিটালে আছে, অবস্থা নাকি খুব খারাপ। সেদিনকার মারামারিতে হ্যাঁ, তবে চল গিয়ে তাকে দেখে আসি মাথা খারাপ? তোর সাথে বসে দুপাশ মিনিট কথা বলছি। এই যা, তোকে সাথে নিয়ে হসপিটালে গেলে বাবা আমায় আস্ত খবর করবে, বুঝলি? আচ্ছা তোর না ঢাকা যাওয়ার কথা ছিল সে কথা তো ভাবছি। এই ঘটনার পর মনে হয় এই গ্রামে আর থাকা হতো। এই গ্রামের আকাশ বাতাস, বন্ধুরা, খেলাধুলা, স্কুলে যাওয়া
সবচেয়ে বড় কথা, তোকে ছেড়ে কিভাবে থাকবো ঢাকায়? আর আমি বা তোকে ছেড়ে কি করে? কিন্তু কি করবো বল, আমাদের বাবারা যে বংশের মর্যাদা বাঁচতেই ব্যস্ত। ব্যস্ত, খুব ব্যস্ত। শুনেছিলাম আমার দাদা নাকি বংশের লোক বৃদ্ধি করার জন্য 4টা বিয়ে করেছে। আজব না? আজবই তো। কে জানে আবার আমরা কেমন হই। তাদের মতো একদম মজা পায়। ঠিক বলেছিস, তাদের মতো একেবারেই হবে। আরিফ, এই আরিফ, এই ভালো যে। জি বাবা, তুমি এখানে এত রাত্রে কি করছো? এমনি এসেছিলাম। মিথ্যে কথা বলছো আমার সাথে। আমি এখনই দেখলাম কাউকে যেতে। কই না তো। ও, ওই ছোট লোক সরকার বংশের ওই ছেলেটা না? চুপ করে আসিস কেন? বেয়াদব কথা বল। বেয়াদব ছেলে, বেয়াদবদের সাথে মিশে মিশে দিন বেয়াদব হচ্ছে। চল, আজকেই তোকে ঢাকা পাঠিয়ে দেবো। দুলাভাই, গেলে ভাবছিলাম সায়েমটা কিভাবে আবার চৌধুরী ভাই যেতে পারবে। দুলাভাই, ইয়ার জেনারেশনরা এরকম করে। এই এটা ছেলে বিরাট আমার ভাববেন না। মান দেখছি তো ব্যাপারটা। আর রাখো। ওফ, তুমি সায়েমকে ডেকে নিয়ে আসো, আজকে ওকে আস্ত রাখবো না। ঠিক আছে দুলাভাই, আমি সায়েমকে ডেকে নিয়ে আসছি। সায়েম, এই সায়েম, জি মামা। এদিকে আয় তো। এই তো দুলাভাই, সায়েমকে ডেকে নিয়ে এসেছি। আয়, চৌধুরী বাড়িতে তো কি কাজ? ওকে না বলেছি ওই ছোট লোক ভোট চোরদের বাড়িতে আর যাবি না? বড্ডবার মেরেছিস কিন্তু তুই। দুলাভাই, দুলাভাই, সায়েম ইজ অ্যান এডুকেটেড বয়। ওকে বুঝিয়ে বললেই হবে। ভাগ দেখে সায়েম, কোথায় গিয়েছিলে আজ? আচ্ছা মামা, তুমি কি বাবার মতো পাগল হয়ে গেলে? তোমরা না ইয়াং জেনারেশন। হ্যাঁ, তুই জানিস না ইয়াং জেনারেশনের ডিটেকটিভরা কখনো ম্যাড হয় না, বুঝলি? আরে তোমার বন্ধু, আমার ক্লাসমেট। আমি ওর সাথে দেখা করতে কিংবা ওর সাথে খেলতে ওদের বাড়ি যেতেই পারি। তা নিয়ে বাবা এবং চৌধুরী বংশে কি এত মাথা ব্যথা আমি বুঝি না। আরে ভাগ্নে, সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি হট। আমি দেখছি তো ব্যাপারটা। কি হবে গো? মানে কি? ভাগ্নে, হাত দিস না, আপনাকে দেখে নেই। ভাগ্নে, দেখে তো মনে হচ্ছে এটা ক্লোরিন বোম। কি বলবো? ক্লোরিন বোম। তুই জানিস না? ক্লোরিন বোম হচ্ছে এমন এক ধরনের বোম, কিছু ধাতবের মধ্যে ক্লোরিন গ্যাস ঢুকানো থাকে। তারপর যখনই এটা কাউকে মারার জন্য নিক্ষেপ করা হয়, যখন ওটাকে খুলে ওখান থেকে ক্লোরিন গ্যাস বের হয়। আর যদি কেউ এভাবে নিঃশ্বাস নেয়, সাথে সাথে এক স্পট ডেড। তুই কিন্তু হাসছিস না। আগে আমার কি মনে হচ্ছে জানিস? এটা ওই চৌধুরী বাড়ির কাজ। আমি নিশ্চিত এটা ওই চৌধুরী বাড়ির কাজ। তুই আমার একমাত্র ভাগ্নে, আমার দুলাভাইয়ের বংশের প্রতিনিধি। তুই হাত দিবি না, খবরদার।
তাই তো? হ্যাঁ পড়ো। দে আমার কাছে দে। প্রিয় বন্ধু সাহেব, আমাদের হয়তো আর দেখা হবে না, তাই অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে এই চিঠি লিখে বসি কাকার হাতে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আমার আশঙ্কাটাই সত্যি হলো। বাবা বলছিলেন ঢাকায় পাঠিয়ে দিন। আর আমি কাল সকালে ট্রেনেই ঢাকা যাচ্ছি। ঢাকা শহর কেমন তা জানি না, তবে এতটুকু জানি যে এই খোলা আকাশ আর সবুজ মায়াময় পরিবেশ পাবনা নিশ্চয়। কোকিলের সুরেলা গানের পরিবর্তে হয়তো কাকের কর্কশ কাকা শুনে সন্তুষ্ট থাকতে হবে। আমার জন্য একদম ভাববি না, নতুন বন্ধু থেকে তোর চোখে যখন পানি পানি থাকলে মুছে দেয়, কারণ আমাদের তো অনেক গরম, আর চোখে পানি নিয়ে গরম পাওয়া যায়। তবে জানিস তো, তোকে ছাড়া থাকতে না খুব কষ্ট। তোর বন্ধু আনি। আরে তোদের জন্য খুব কষ্ট হচ্ছে রে। কেন মামা কষ্ট হবে কেন? দেখো তোমার দুলাভাইকে। আরে আর ভেতরে যা। তার আগে ওই লাঠিটা নিয়ে আসিস। আজ রাতে ওটা নিয়ে ইনভেস্টিগেট করতে হবে। আরিফ, এই আরিফ। সাহেব, 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 এই সাহেব। আরিফ, ভুলে গেলি? কি রে সাহেব, তুই কোথায়? সাহেব, সাহেব। আরিফ, আজ না সোনা দিঘির পরে জাম পাড়তে যাওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ, গেছে গেছে। কি বলো আরিফ, এই ক্যাচটাও ধরতে পারবে না? আচ্ছা আরিফ, আমাকে একটা কথা বলতো। ভগ্নাংশের পরের চেয়ে যদি অক্ষরটা হয়, তাহলে সে ভগ্নাংশকে কোন ভগ্নাংশ বলে? বল না আরিফ। জানি না, সব ভুলে গিয়েছি, সব। আমি আজ আমার মাঝে নেই। আমার অবারিত আকাশ, তেপান্তরের মাঠ, দুরন্ত শৈশব হারিয়ে আজ চার দেয়ালে বন্দি। এই তো সেদিন খোলা প্রান্তরে রঙিন ঘুড়ি উড়ানো, সাঁতার কাটা, সব হারিয়ে আজ আমি নিঃস্ব, বড়ই অসহায়, বড়ই একা, বড়ই একা। কি ব্যাপার আরিফ, তুমি এখানে কি করছো? কিছু না মামা। আসো বসো এখানে। দুঃখে রাখিস। চলো। আজ এক সপ্তাহ ঢাকা আসলে, এখনো ফ্রি হতে পারলে না?
ওই মামা আমার কিছু হয়নি তো? কিছু হয়নি বললেই হবে? সারাদিন মাথা গুঁজে বসে আছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। কি হয়েছে খুলে বলো তো? না না আমার কিছু হয়নি, তুমি মিছিমিছি টেনে তুমি না বললেও আমি অনুমান করতে পারছি। কি অনুমান করছো? গ্রামে তোমার অনেক বন্ধু ছিল, তাদের সাথে খেলাধুলায় মেতে থাকতে, হাসি ঠাট্টা করতে, একা এসে খুব একা হয়ে গেছে, তাই না? ঠিক বলেছো, গ্রামে আমার কত বন্ধু ছিল, ছিল স্বাধীনতা। জানো আমার না একটা খুব ভালো বন্ধু ছিল, সাহেব। আমরা দুজন সবসময় একসাথে থাকতাম, একসাথে খেলতাম, একসাথে ঘুরতাম, আমার স্কুলে আসতাম। এখানে এসে সারাদিন শুধু তার মধ্যে মনে পড়ে। বুঝতে পেরেছি। মামা এই বন্দি জীবন না আমার আর ভাল লাগছে না। এজন্য এসছি, দেখছি। আচ্ছা আরে মিয়া কি করতাছ তোরা? কি অবস্থা? আরিফ কোথায়? আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। হাই তোরা কই? ও আমি আরিফ, ল্যাবরেটরি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি। কনগ্রেস। আরিফ স্যার তোমার অনেক ভালো বন্ধু হবে, ও তোমার একাকিত্ব দূর করতে পারে। তোমরা গল্প করো, আমি পাশের রুমেই আছি। আচ্ছা আরে মা 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 এই তোরা কই? আমি আর কয়টা স্কোয়াড মারবো একা? আয় না তোরা। দেখো তোমার গ্রামের বাড়ি কই? ও কুষ্টিয়াতে। কুষ্টিয়ায়? আরে ভাই দিবাইতে লক কই যাচ্ছে? কে সি মইরা? আমি তোদের সাথে খেলতেছি নাকি কয়টা 4 দিনের সাথে খেলতেছি? যা কি বিরক্তিকর। যাই হোক তোমার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় তাই না? হ্যাঁ ও ওইখানে আমার অনেক টিমমেট আছে, যদিও গত স্যাটারডেতে একজন চলে গিয়েছে। সমস্যা নাই, তুমি তার জায়গা নিতে পারবে না? অফকোর্স পারবে না। তোমার কি পিসি আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো কিছুই বুঝছি না। টিমমেট কিসের, আবার পিসি বা? আরে ভাই তুমি এসব বুঝো না? টিমমেট বলতে বোঝাচ্ছি গেমিং টিমমেট, আর পিসি মানে পার্সোনাল কম্পিউটার। ও তুমি কি কি গেম খেলো? ও গেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামে আমরা অনেক গেম খেলতাম, সাতচারা, দাঁড়িয়া বান্ধা, লুকোচুরি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, আর কত খেলা। আরে ভাই এসব খেলার যুগ আছে? সবাই খেলে পাবজি, ফ্রি ফায়ার, ফোর্টনাইট, ভ্যালোরেন্ট, কল অফ ডিউটি। এইসব খেলার কোনো যুগ নাই। এই ওইসব যাই হোক, তোমার পিসি তো নাই তাই না? না সমস্যা নাই, আমার পাশে 2টা পিসি আছে, তুমি চাইলেই খেলতে পারবা। স্টোরি মোডে আছে, মাল্টিপ্লেয়ার আছে। আচ্ছা তোমার কি ফেসবুক আছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, ডিসকর্ড এসব একটা চালাও? দাঁড়াও, আমাদের আইসিটি বইয়ে ফেসবুক আর ইউটিউবের নাম করেছিলাম। বাকিগুলো তুমি এসব চালাও না? না আরে ভাই আমি এসব ছাড়া বাঁচতেই পারি না। আর এ বলে এ নাকি এসব চালাই না। কি বলবো ভাই? এনভেস্ট করো। ও আমার এখন যাওয়া লাগবে, আমার স্ক্রিন করার কথা তো। ভাই পরে দেখা হবে। যাক বাবা, বাঁচা গেল। কিসব আজব পানিরে বাবা ঢাকায়, কোথায় সানি আর কোথায় বন্ধু সাহেব। তো মাথাটা আবার ধরেছে। মামা মামা মামা, কি ব্যাপার আরিফ, এখন কেমন বোধ করছো? শরীরটা খুব খারাপ লাগছে। না ওষুধ খেয়ে নাও।
যাও। বাবাকে মাকে আসতে বলেছো? ও হ্যাঁ, তোর আবার রওনা দিয়েছে, কিছুক্ষণের ভেতরে পৌঁছে যাবে। তুমি বিশ্রাম করো, আমি পাশের রুমেই আছি। ঠিক আছে। আরিফ, এ আরিফ, সাহেব তুই এলি? নে নে চল। কিরে সাহেব? সাহেব, সাহেব, এই সাহেব, আরিফ, এ আরিফ, সাহেব কি হলো? তুই কোথায় রে? তুই কি আমার সাথে লুকোচুরি খেলছিস? আমায় সঙ্গে নিবি না? তুই এত খারাপ হয়ে গেলি সাহেব। সাহেব, সাহেব, কি ব্যাপার আরিফ, তুমি কার সাথে কথা বলছিলে? কই না তো মামা। আমি দেখছি কে আসছে? কেউ এসছে মনে হয়। বাবা আরিফ, তোমার কি হয়েছে? বাবা, বসো। ইস, জ্বরে কপালটা পুড়ে যাচ্ছে। সামান্য চেহারা হয়েছে কি? আনোয়ার, ওকে ডাক্তার দেখিয়েছো? জি দুলা ভাই, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার একটু পরে আসার কথা। এই তো চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোগীর এখন কি অবস্থা? রোগের অবস্থা আগের মতোই, জ্বর এখনো কমেনি। কিচ্ছু হবে না তোমার। আল্লাহর উপর ভরসা রাখো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি চৌধুরী আব্দুল কাদের, রোগীর বাবা। ও, আপনি রোগীর বাবা? যাক, ভালোই হলো, আপনার কাছ থেকে রোগীর লাইফ হিস্টোরিটা জানা যাবে। আনোয়ার সাহেব। জি ডাক্তার। আপনার ওষুধটা খেয়ে বাবা। এবার এই পাশের রুমে যে শুয়ে আনোয়ার, ওকে সাবধানে নিয়ে যাও। আচ্ছা দুলা ভাই, চিন্তা করবেন না। আসলে হয়েছে কি ডাক্তার সাহেব, ও যখন গ্রামে আমার কাছে ছিল সারাদিন বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকতো। পড়াশোনা তো ঠিক মতো করতোই না, আর সারাদিন দস্যিপনায় মেতে থাকতো। তাই বলে ওকে এখানে পাঠিয়ে দিলেন যে সারাদিন বাড়িতে একা একা বসে থাকবে আর করবে, অন্য কিছু করার সুযোগ পাবে না? জি, আর কি। দেখুন চৌধুরী সাহেব, ছেলেরা একটু খুনসুটি করবেই, আবার ওরাই ভালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর শিশুদের মানসিক বিকাশের জন্য এর প্রয়োজন আছে। আমাদের মধ্যে সব বাবা মায়েরাই শিশুদের মঙ্গল চায়, আর এই মঙ্গল চাইতে কি আমরা এক মস্ত বড় ভুল করে ফেলি যখন কিনা আমরা ওদের হাতে গাদা গাদা বই ধরিয়ে দিই আর বাড়ি আর স্কুলের মতো বন্দি করবে, ঘুরতে যেতে দেই না, বন্ধুদের সাথে মিশতে দিই না। এভাবে শুধু গাদা গাদা বই হাতে ধরিয়ে দিয়ে শিশুদের মানসিক বিকাশ সম্ভব। সবই বুঝলাম ডাক্তার সাহেব, কিন্তু এখন আপনি আমার ছেলেটাকে সুস্থ করে তুলুন, কারণ ও আমার একমাত্র ছেলে।
আমি তো আর সুস্থ করানোর কেউ নই, আপনি বরং আল্লাহকে ডাকুন। আর আপনার ছেলের যে অবস্থা তা দেখে তো মনে হচ্ছে ওর সিজোফ্রেনিয়া হয়েছে। সিজোফ্রেনিয়া? এটা আবার কোন রোগের নাম? এরকম রোগের নাম তো কখনো শুনিনি। আসলে সিজোফ্রেনিয়া হচ্ছে একটি মানসিক রোগের নাম। এই রোগ হলে রোগী হ্যালুসিনেট করে। আর আপনার ছেলের জন্য এখন সবচেয়ে ভালো এতেই হবে যে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওর চেনা পরিচিত পরিবেশে নিয়ে যাওয়া। কিন্তু ওর অবস্থা দেখে তো ওকে গাড়িতে করে গ্রামে নিয়ে যাওয়ার অনেক রিস্ক আছে। আপনারা একটা কাজ করতে পারেন, গ্রামে ও যে বন্ধুর সাথে সবচেয়ে বেশি সময় কাটাতো, বরং দেখুন তাকেই এখানে নিয়ে আসা যায় কি। আনোয়ার সাহেব, আমি এখন আসি, তাহলে আপনি ওষুধটা খাওয়াতে থাকবেন। ঠিক আছে ডাক্তার সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দুলা ভাই, আরিফ সব সময় সায়েম না কি যেন একটা নাম বলতো, ওকে ঢাকায় আনা যায় না? হ্যাঁ, সায়েম একেবারে গলায় গলায় পিড়ি। আসলে হয়েছে কি আনোয়ার, আরিফকে এখানে আনার কারণই হলো ওই সায়েম। ওই সায়েমের কারণে আরিফকে এখানে এনেছি আমি। এখন তুমিই বলো কোন মুখে আমি আনতে যাব ওকে? আর আমার গ্রামে একটা ইজ্জত আছে না, ওরা হলো কোথাকার কোন সরকার বংশ। আপনার সালাম মরে যাচ্ছে, আপনি এগুলো বংশ বংশ করেছেন। দুলা ভাই, ডাক্তারের কথা বলে যেতে আপনার 2 মিনিটও লাগলো না। কিছুই ভুলিনি আনোয়ার, কিছুই ভুলিনি। আমাকে তো সবই সামলাতে হয়। আচ্ছা, আমরা দেখি না সপ্তাহখানেক, এর মধ্যে যদি আরিফ ঠিক না হয় তাহলে বশির গিয়ে না হয় নিয়ে আসবে। তাই যেন হয় দুলা ভাই। চলুন ভেতরে চলুন। আপনারা একটু ভিতরে যান, আমি আসতেছি। এই জোসনার কতবার কইছি, কে সময় ফোন না দিতে, আর কে সময় ফোন দিয়ে আসে। হ্যাঁ, হ্যালো জোসনা। হ্যাঁ কো। আরিফ বাবুর অবস্থা ভালো না, অবস্থা অনেক খারাপ। ডাক্তার সাহেব কি জানি একটা রোগের নাম কয়ে গেল, সিজোফ্রেনিয়া কি জানি। না না, কলের বাইরে আমার সবগুলো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো, আমি তোমার খবর দিতে থাকবো নি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। শয়তান পূজারী, অতৃপ্ত আত্মা, দৈত্য দানব জির পরি, নেমে এসো দলে দলে এই নীরব নির্জন পৃথিবীর ধারাতলে। নেমে এসো বলছি। শয়তান পূজারী, অতৃপ্ত আত্মা, দৈত্য দানব জিন পরি, দলে দলে নেমে এসো বলছি এই নীরব নির্জন পৃথিবীর ধরাতলে। নেমে এসো। আমি দেখতে পাচ্ছি তোমাদের বড় বড় দুটো শিং, কপালের মাঝখানে রাজ্য। ওএমজি, কিন্তু তুমি কিভাবে দেখছো? তোমার চোখ তো বন্ধ। দেখছো না আমি এখানে স্ন্যাপচ্যাট করছি? তুমি এখানে কি করছো? আমার ঠান্ডা বাবু 1 to 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে চলে যাবে। যাবো না, কি করবে? 1 2 5। আমার কি করছো? আর ভাগ্যে বলিস না, এই একটু ভূতদের সাথে স্ন্যাপচ্যাট করছিলাম, এই দুষ্টু ছেলেরা এসে সব গুগলেট করে দিল। কে এসেছিল আর কি বা উল্লেখ করলো? ও, তোকে তো একটা কথা বলাই হয়, আমি এই গ্রামে এসেছি একটা অ্যাডভেঞ্চারকে সামনে। আচ্ছা, সেটা হচ্ছে ভূত দর্শন। শুনেছি এই গ্রামে নাকি অনেক ভূতের বসবাস। হ্যাঁ, তা শোনা যায়, ভূতের অনেক ভূত থাকে হয়তো। আসলে এই যে তেলটা দেখছিস, এইটা গায়ে মেখে ভূত দর্শন করতে হয়।
এটা গায়ে মেখে যদি তুই রাত 12টার সময় ভূত দর্শন করিস, স্ন্যাপচ্যাট করিস, তাহলে তুই ভূতেদের দেখা পাবি। ওদের কাছে কিছু চাইলে ওরা দিয়েও দিতে পারে। আচ্ছা কিন্তু এটা কখন করতে হয় মামা? এই যে বললাম রাত 12টায়। রাত 12টায়? কিন্তু এখন তো দুপুর 12টা বাজে মনে হয়। তোর হেড কি নষ্ট হয়ে গেছে? তোদের যে গ্রাম, এই গ্রামে রাত 12টার সময় বের হয়ে যায়, দিন হলেই তো ভয় লাগে। আমিও সব পারবো না, তবে এই যদি তুই স্ন্যাপচ্যাটটা ঠিকঠাক ভাবে করতে পারিস, তাহলে রাত 12টা আর দিন 12টা দুটোই ইকুয়াল। কিন্তু মামা সমস্যা তো একটা থেকেই গেল। তুমি যেরকম রাত 12টায় ভূত দেখতে ভয় পাও, তেমনই ভূতেরাও দুপুর 12টায় বের হতে ভয় পায়। হতে পারে। ওএমজি, ভাবে ভূতকে এসেই গেল নাকি? ও আরে মিয়া ভাই, তোমরা এখানে? আমি তো তোমাকে বাড়ি দিয়ে যাচ্ছিলাম। বাবা সাহেব, তোমাকে ঢাকা যেতে হবে। আরিফ বাবুর অনেক কঠিন অসুখ। কার অসুখ? আরিফ বাবু কেন, কি হয়েছে? ও অনেক জ্বর। ডাক্তার কি যেন একটা রোগের নাম বলছে, ঘুমের ভিতরে খালি তোমার নাম করছে। বাবা তোমাকে যেতে হবে, নয়তো তো আরিফ বাবুকে বাঁচানো যাবে না। নেই কিন্তু আমার বাবা যদি অনুমতি না দেয়, তাহলে আমি তো ঢাকা যেতে পারবো না। আরে তুই এটা নিয়ে মাথা ঘামাস না। ব্রাদার বশিরের কথা সত্যি বলেই মনে হচ্ছে। আমি দুলা ভাইয়ের সাথে কথা বলে বিষয়টা ম্যানেজ করছি। এটা তোরা আমার উপরেই ছেড়ে দে। ঠিক আছে? ঠিক আছে। চল আমি এবার চলো। চল। যা। সাবধানে বাবা। বস বস, এখানে বস। কিরে সাহেব, তুই একা একা? সাহেব, আমায় দেখতে দিলে? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেব, আপনার ছেলের অবস্থা এখন কিরকম? দেখেন ডাক্তার সাহেব, ও তো তেমন ভালো মনে হচ্ছে না। আচ্ছা, আপনাকে যে ছেলেটাকে আনতে বলছিলাম, ওকে তো আনলেন না। এখন ডাক্তারের পরামর্শ যদি নাই শোনেন, তাহলে আপনিই বসুন, চিকিৎসা করুন। আমি না হয় যাই। না না ডাক্তার সাহেব, অমন কথা বলবেন না। আমি সকালেই বশিরকে পাঠিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। কিছু হবে না, দেখছি আমি, কিছু হবে না। জরুরি কথা আছে। জি ডাক্তার সাহেব, চলুন। হুজুর, এই যে সাহেব। ডাক্তার সাহেব, এই যে এই ছেলেটাই সাহেব, আরিফের বন্ধু। বাবা তুমি সাহেব, জি দেখো তো আরিফের সাথে কথা বলতে পারো কিনা। একটু বসো। আরিফ, আরিফ সাহেব, আপনি আমার সাথে চলুন। দেখ আমি আসছি। আরিফ সাহেব, হ্যাঁ আমি সাহেব, আসছি। তুই এলি? হ্যাঁ এলাম। কিন্তু আমার তো যাবার সময় হলো রে। কিসের যাবার সময় তো? এসব কথা বলবি না। আমাকে একটা কথা দে তো, কথা দে যে একদিন তুই অনেক বড় হবি, তারপর ধনী গরিব সমস্ত মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে। পারবি না বল? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। তুইও আমাকে কথা দে, সেদিন তুই আমার সঙ্গে থাকবি। না, আমি তো আর বাঁচবো না রে। কিসের বাঁচবি না? এসব কথা বলিস না। আচ্ছা তোর কি মনে পড়ে, তুই একদিন এভাবে কিছুদিন আগে বলেছিলি যে আমরা দুজন একদিন অনেক বড় মানুষ হব? আজকে আমি বলছি, শোন, তুইও ভালো হয়ে উঠ এবং আমরা একসাথে পথ চলা শুরু করব। সত্যি? হ্যাঁ ভালো হয়ে উঠ। আমি আবার ভালো বলবো। হ্যাঁ ভালো হয়ে উঠ। তোর
হাত ধরে আমারও মন বলছে যে আমি আবারও ভালো হয়ে উঠবো, আবারও ভালো হয়ে উঠবো। বাবা, সরকার আঙ্কেল এসেছেন। দেখো সরকার, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দিও। আসলে ভুল আমার, আমিও দুঃখিত।